হ্যালো, কে বলছেন? আমি সদর হসপিটালের ডক্টর রামু বলছি। হ্যাঁ, ডক্টরবাবু বলুন। একটা বেওয়ারিশ লাশ আছে, একটু জলদি আসুন। লাশের অবস্থা বেশি ভালো না, আজ রাতেই মাটি চাপা দিতে হবে। এত রাতে কোথায় মাটি চাপা দেব? কাল সকাল ছাড়া পারবো না বাবু। না না, সকাল পর্যন্ত লাশ রাখা যাবে না। বুঝতে পারছেন না কেন? লাশের অবস্থা বেশি ভালো না, দ্রুত মাটি চাপা দিতে হবে। কিন্তু আমি এত রাতে একা যেতে পারবো না। এমনিতেই আজ অমাবস্যার রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। একা আমি এত কাজ করব কিভাবে? না, আপনার একা যেতে হবে না। আপনার সাথে একজন লোক থাকবে, ভয়ের কিছু নেই। আর আপনার পয়সাটাও না হয় একটু বাড়িয়ে দেব। আর কথা না বাড়িয়ে চলে আসুন। টাকা বাড়িয়ে দেওয়ার কথা শুনে রাজি হয়ে গেলাম। সামনেই ছেলেটার পরীক্ষা, এই মুহূর্তে আমার টাকার অনেক দরকার। লাশ টানা ভ্যানগাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। আজকের রাতটা অন্য সব ৪-৫টা রাতের মতো না। অমাবস্যার রাত নিয়ে ছোটবেলায় কত ভৌতিক গল্প শুনেছি, কিন্তু আজ পর্যন্ত নিজের সাথে কোনো কিছুই ঘটেনি। ঘটেনি বলে আফসোস করছি না, বরং ভালোই হয়েছে। আমি আবার ভূতপেত্নীকে মনে মনে একটু ভয় পাই। নদীর কূল ঘেঁষে সরু রাস্তা, সদর হসপিটালে যাওয়ার রাস্তা এই একটাই। অমাবস্যার রাত নিয়ে যতটা ভয়ের গল্প শুনেছি, তেমন কিছুই মনে হচ্ছে না আজ। একদম অন্য সব দিনের মতোই লাগছে। তবে চারপাশটা অনেক অন্ধকার। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। এত রাতে এর আগে আমি কখনোই লাশ আনতে যাইনি। ভয় হচ্ছে, না জানি আবার আমার সাথে ভৌতিক কিছু হয়। রাস্তাঘাট একদম ফাঁকা, কোনো মানুষ নেই। উত্তর দিক থেকে আসা হালকা বাতাস যেন শীতটাকে আরো বাড়িয়ে দিয়েছে। হ্যারিকেনের মিটিমিটি আলোতে চলতে লাগলাম নদীর পাড় দিয়ে। দূর থেকে কিছু শিয়াল আর কুকুরের ডাক শোনা যাচ্ছে। লাশ নিয়ে চলতে চলতে এখন আর এসব ছোটখাটো বিষয়ে ভয় লাগে না। গ্রামের মানুষ হিসেবে এসব বিষয়ে ভয় না পেলেও রাতের কুকুর আর শিয়ালের ডাক শুনলে কেমন যেন বুকের ভেতর ভয় বাসা বাঁধে। রাতের বেলা তাদের ডাকগুলো কেমন যেন ভৌতিক মনে হয়। আসলে ভয় পেলে নিজের ছায়াকেও অন্য কারো ছায়া মনে হয়। আরও একটু সামনে যেতেই দেখলাম সাদা কাপড় পরে একজন লোক আমার সামনে সামনে হাঁটছে। রাস্তার ঠিক মাঝখান দিয়ে হাঁটার ফলে আমি গাড়ি নিয়ে যেতে পারছিলাম না। লোকটা কি বুঝতে পারেনি যে আমি পেছনে আছি? দুইবার বেল বাজালাম, কিন্তু তবুও সরছে না। কি ব্যাপার? রাস্তার মাঝখান দিয়ে কেউ চলে নাকি? পরক্ষণেই মনে পড়ল, আজ তো অমাবস্যার রাত। অস্বাভাবিক কিছু হচ্ছে নাকি আমার সাথে? মানুষ হলে তো এতবার বেল দিলে শুনতো। ভ্যানটা থামিয়ে দিলাম। এক নজরে তাকিয়ে আছি লোকটির দিকে। দেখলাম লোকটিও থেমে গেল। তার মানে ও কি জানে যে আমি ওর পেছনে আছি? ভয় পেতে শুরু করলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার হাঁটতে শুরু করলো। আস্তে আস্তে কোথায় যেন মিলিয়ে গেল। কি দেখলাম এটা আমি? মনের ভুল নাকি বাস্তব? সামনে যাওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছি না। কিছু হবে না ভেবে আবার চলতে শুরু করলাম।
আরও কিছুটা সামনে যাওয়ার পর হঠাৎ মনে হলো আমার গাড়িটা আর চলছে না। মনে হচ্ছে কেউ যেন গাড়িটা শক্ত করে টেনে ধরেছে। অনেক চেষ্টা করেও সামনে যেতে পারছি না। স্পষ্ট বুঝতে পারছি কিছু একটা গাড়িটা টেনে ধরেছে। প্যাডেল মারার অনেক চেষ্টা করছি, কিন্তু পারছি না। ভয় পাচ্ছি অনেক। নিজেকে সামলে নিয়ে গাড়ি থেকে নামলাম। আশেপাশে কাউকে দেখতে পেলাম না। একদম শুনশান নিরিবিলি, আর চারদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ একটা গোঙানির শব্দ শুনতে পেলাম। এইবার অনেকটা ভয় পেলাম। এত রাতে এমন গোঙানির শব্দ আসছে কোথা থেকে? এইরকম শব্দ তো আগে কখনো শুনিনি আমি। এসব ভাবতে ভাবতে হঠাৎ গাড়ির নিচে চোখ পড়তেই দেখি একটা লাশের মতো সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা পড়ে আছে। কান পেতে শুনলাম গোঙানির শব্দটা ওখান থেকেই আসছে। আস্তে আস্তে গাড়িটা সরিয়ে ফেললাম। মুখ থেকে কাপড়টা সরাতেই দেখি এ তো আমার ছেলে। জয়, বাবা জয়, কি হয়েছে তোর? তুই এখানে আসলি কিভাবে? হে ভগবান, এসব আমি কি দেখছি? কথা বল বাবা, চোখ খুলে দেখ, চোখ খুলে দেখ, আমি তোর বাবা। আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত হসপিটালে চলে গেলাম। ডক্টর বাবু, ডক্টর বাবু, তাড়াতাড়ি আসুন, আমার আমার ছেলেটাকে বাঁচান। আমার আমার ছেলেটাকে বাঁচান বাবু। ও ও মারা যাচ্ছে, ওকে বাঁচান। দেখলাম ডক্টরবাবু এক নজরে আমার মুখের দিকে তাকিয়ে আছেন, কিছুই বলছেন না। কি হলো ডক্টরবাবু? এভাবে এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার পেশেন্ট কোথায়? কাকে বাঁচাবো? গাড়ির দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমার কলিজা যেন শুকিয়ে গেল। এটা কিভাবে হতে পারে? আমি নিজে ওকে গাড়িতে তুলেছিলাম। আমার ছেলেটা বাঁচার জন্য কাকুতি মিনতি করছিল, কিন্তু এখন কোথায় গেল? ওসব আপনার মনের ভুল। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ভয় পেয়েছেন। এখন বাড়ি ফিরে যান, গিয়ে রেস্ট নিন। আপনি যে বললেন একটা লাশ আছে, নিয়ে যেতে হবে। ওমা, এটা আবার কখন বললাম? আপনি কি সুস্থ আছেন? আপনি কি সুস্থ আছেন? আপনি কি সুস্থ আছেন? আপনি কি সুস্থ আছেন? ডক্টরের শেষ কথাটা বারবার আমার কানে বাজতে লাগলো। তার মানে এটা দুঃস্বপ্ন ছিল। কি ব্যাপার পরেশবাবু? আপনাকে এত চিন্তিত আর বিচলিত লাগছে কেন? না মানে, এখানে বসে থাকতে থাকতে হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম, আর কি একটা বাজে স্বপ্ন দেখলাম। ও আচ্ছা, এই ব্যাপার। রাত কত হয়েছে দেখেছেন? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত ঠিক 12টা 30। ছেলেটাকে একটা ফোন করবো নাকি ভাবছি। না থাক, এত রাতে এখন ঘুমাচ্ছে। কাল সকালে ফোন করে কথা বলবো। মনে হচ্ছে আজ আর কোনো লাশ আসবে না। এই শীতের রাতে কোথায় একটু আরাম করে লেপ মুড়ি দিয়ে ঘুমাবো, তা না, এখন সারা রাত জেগে থাকতে হবে। এই রাতের ডিউটি এই জন্যই আমার ভালো লাগে না। কিন্তু কি আর করার, ডক্টর হয়েছি তো মানুষের সেবা করার জন্যই। এই গ্রামের মানুষ আর এই হসপিটাল, এর প্রতিটা রোগীর খোঁজ খবর তো আমাকেই নিতে হবে। তাদের সুস্থ করাটাই যে আমার মূল লক্ষ্য। এখন বাড়ি চলে যান, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। কোনো লাশ আসলে বা দরকার হলে আপনাকে ফোন করব।
ঠিক আছে ডক্টর বাবু, আমি তাহলে এখন বাড়ি যাই। হাসপাতাল থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছি। ভালোই ঠান্ডা লাগছে বাইরে। রুমের ভিতরে থেকে বাইরে শীতের তীব্রতা বোঝা যায় না। হালকা শীতল বাতাস যেন শীতের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। চুপচাপ থাকলে শীত আরো চেপে ধরবে আমাকে। পাঁচমিশালি গান যা মনে পড়ে তাই গাইতে শুরু করলাম। সাধের লাউ বানাইলো মোরে ডুগডুগি। ডুগডুগি নাকি বৈরাগী হবে? ধুর, একটা হলেই হয়। গান তো গানই। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম। না, লাউয়ের আগা খাইনি অনেক দিন হয়েছে। এই গান বাদ। চলে আমার রিক্সা হাওয়া উইরা উইরা। কিন্তু আমারটা তো রিক্সা না, ভ্যান গাড়ি। ধুর, কোনো গানই গাওয়ার দরকার নেই। চুপচাপ বাড়ি যাই, সেটাই ভালো। কিছু দূর যাওয়ার পর দেখলাম দুটো লোক দাঁড়িয়ে হাত ইশারা দিচ্ছে আমাকে থামার জন্য। কাছে গিয়ে দেখলাম সাদা কাপড়ে জড়ানো একটা লাশ। গাড়ি থেকে নেমে দুজনের সাথে কথা বললাম। কথা বলে জানতে পারলাম ওদের এক আত্মীয়ের লাশ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন পোস্টমর্টেম করার জন্য হসপিটাল নিতে হবে, কিন্তু এত রাতে কোনো গাড়ি পাচ্ছে না। আজ সারাদিনে আমার কোনো কাজ হয়নি, তাই আর কিছু না ভেবে তুলে নিলাম লাশটি। চলতে শুরু করলাম হসপিটালের দিকে। কিছুক্ষণের মধ্যেই হসপিটাল পৌঁছে গেলাম। আমি গাড়ির কাছেই দাঁড়িয়ে আছি। ওরা দুজন ডক্টরের সাথে দাঁড়িয়ে কি যেন বলছে। দেখে মনে হচ্ছে খুব গোপন কথা। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা দমকা বাতাস এসে লাশের মুখের উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে দিল। তাকিয়ে দেখলাম এ তো আমার ছেলে। এ কি, এ তোরা কার লাশ নিয়ে এসেছিস? খুন, খুন! এরা আমার ছেলেকে খুন করেছে। কে কোথায় আছো, বাঁচাও আমার ছেলেটাকে। বাবা, বাবা জয়, কি হয়েছে তোর? এসব এসব কি করে হলো? তোরা তোরা সবাই মিলে আমার ছেলেটাকে মেরে ফেলেছিস। কেন মারলি ওকে? বল। আমি আমি তোদের কাউকে ছাড়বো না। ওরা তিনজন আমার দিকে বড় বড় চোখ করে দাঁড়িয়ে আছে। চোখ দেখেই বোঝা যাচ্ছে ওরাই আমার ছেলেটাকে মেরেছে। বাবা, বাবা জয়, উঠ, উঠে দেখ আমি তোর বাবা এসেছি। তুই আমাকে ছেড়ে যেতে পারিস না বাবা। এই দেখ, এই দেখ তোর বাবা তোর পরীক্ষার জন্য টাকা জোগাড় করেছে। ওঠ বাবা, ওঠ, আমাকে ছেড়ে যাস না। কারা, কিভাবে, কোথায় আর কেনই বা হত্যা করা হয়েছে জয়কে? জানতে হলে অপেক্ষা করুন দ্বিতীয় পর্বের জন্য। গত পর্বে আমরা জয়ের মৃতদেহ খুঁজে পেয়েছি। আরও দেখেছি তার বাবা তার লাশ নিয়ে আহাজারি করছেন। সেই সাথে ছিলেন ডক্টর আর সেই দুজন যারা জয়ের মৃতদেহ তার বাবার ভ্যান গাড়িতে করে হাসপাতালে নিয়ে এসেছিল। এই পর্বে আমরা জানব কারা, কিভাবে আর কেন হত্যা করেছে জয়কে। সেই সাথে আরও জানব
শহরের হোস্টেলে থাকা জয় এই গ্রামে লাশ হয়ে আসলো কিভাবে? বাবা, তুমি একদম চিন্তা করো না। তোমাকে ছেড়ে যেতে আমারও খারাপ লাগছে, কিন্তু কি করব বলো? ভালো পড়াশোনার জন্য আমাকে শহরে যেতেই হবে। সাবধানে যাস বাবা, পৌঁছে আমাকে ফোন করিস। আচ্ছা, করব, তুমি চিন্তা করো না। ওদের সাথে যোগাযোগ করেছিলি যাদের বাসায় থাকবি? হ্যাঁ, করেছি। ও নিয়ে তুমি ভেবো না, সবকিছু ম্যানেজ হয়ে গেছে। এখন আসি বাবা। বাবাকে বিদায় দিয়ে ট্রেনে উঠে পড়লাম। এই প্রথম বাবাকে ছেড়ে দূরে কোথাও যাচ্ছি। মা মারা যাওয়ার পর বাবাকে ছেড়ে আমি কখনো একা থাকিনি। খুব মন খারাপ হচ্ছে বাবার জন্য, কিন্তু কি করব, পড়াশোনার জন্য বাধ্য হয়ে যেতে হচ্ছে। দেখি পড়াশোনার পাশাপাশি কিছু একটা ছোটখাটো চাকরি করে বাবাকেও নিয়ে যাব এই গ্রাম থেকে। চেনা পরিচিত গ্রামটাকে পেছনে ফেলে ঝকঝক শব্দ করে ছুটে চলেছে ট্রেন। যতই সময় যাচ্ছে ততই নিজেকে একা একা লাগছে। এই গ্রাম, গাছপালা, খালবিলে কত স্মৃতি আমার, সব যেন চোখের সামনে ভেসে উঠতে লাগলো। হয়তো এখনো বাবা মার চলে আসা ট্রেনের দিকে অপলক নয়নে তাকিয়ে আছেন। বাবাকে একা রেখে চলে যাচ্ছি ভাবতেই খুব খারাপ লাগছে। দীর্ঘ 6 ঘন্টার জার্নি, অবশেষে আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। স্টেশন থেকে সোজা কলেজ হোস্টেলে এসে পড়লাম। নতুন পরিবেশ, নতুন বন্ধু বান্ধব, শুরু হলো আমার জীবনের নতুন অধ্যায়। ছোট্ট একটা পার্ট টাইম জব পেয়েছি। এবার ভাবছি বাবাকে নিয়ে আসব। এই 2 বছরে কয়েকবার গ্রামে গিয়েছি। বাবার শরীরটাও দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এই বয়সে এখন আর ভ্যান গাড়ি চালানোর মতো শক্তি নেই বললেই চলে। কিরে চিন্তাবিদ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস একা একা? কিছু না রে, বাবাকে খুব মনে পড়ছে। এইবার সেমিস্টার এক্সাম শেষ হলে গ্রাম থেকে ঘুরে আসিস, ভালো লাগবে। যাব। ভাবছি বাবাকে নিয়ে আসব। ছোট একটা রুম নিয়ে বাইরে থাকবো, হোস্টেল আর থাকবো না। সেটা একান্ত তোর ইচ্ছা। এখন চল। একটা গুড নিউজ দেই। ওর নাম নীলিমা। 1 বছর হলো আমাদের সম্পর্কের। অনেক ভালো একটা মেয়ে, আমাকে অনেক ভালোবাসে, অনেক যত্ন করে। আমি ওর উপর প্রথম থেকেই ফিদা হয়ে আছি। মাসের মধ্যে 2-1 বার দেখা করি, যদিও একই কলেজে পড়ি, কিন্তু খুব বেশি দেখা করি না। বন্ধুরা জানাজানি হলে আবার ঝামেলা আছে। কিরে, ট্রিট দিবি কবে? কিসের ট্রিট ভাই? কে মারা গেছে? আরে কেউ মারা যায়নি, কিন্তু তুই যে লুকিয়ে লুকিয়ে প্রেম করিস এটা আমাকে বলিসনি কেন? দূর ফাও কথা। না না, ফাও কথা না। আমি আরো 2 দিন দেখেছি। যদিও মেয়েটার চেহারা দেখিনি, কিন্তু পিছন থেকে দেখেছি। একটা মেয়ের হাত ধরে ঘুরে বেড়াস তুই। আর লুকিয়ে লাভ নেই বন্ধু, বলে ফেলো তো মেয়েটাকে। তুই আমাকে ফলো করছিস? আরে ধুর পাগল, আমি তোকে ফলো করব কেন? হঠাৎ করেই দেখেছি। আমি স্বীকার করে নিলাম যে আমি প্রেম করি, কিন্তু নীলিমার ছবি দেখালাম না। রাকিবও প্রেম করে, কিন্তু ও কখনো ওর গার্লফ্রেন্ডের সাথে আমার পরিচয় করিয়ে দেয়নি, এমনকি ছবিও দেখায়নি। তাই আমিও নীলিমার পরিচয় গোপন রাখলাম। যখন সঠিক সময় আসবে তখনই দেখাবো। অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি,
কিন্তু বলতে পারছি না। এমন কি কথা যে বলতে পারছো না? নির্দ্বিধায় বলে ফেলো। না মানে, পরে যদি তুমি আমাকে খারাপ ভাবো বা ভুল বুঝো, এই ভয়ে বলিনি। আহা, খারাপ ভাববো কেন? তুমি তো লক্ষ্মী একটা মেয়ে। এখন বলো তো কি হয়েছে? আমাদের কলেজের এক ছেলে অনেক দিন থেকেই আমাকে খুব বিরক্ত করছে, একদম সেই শুরু থেকেই। আমি সবসময় ওকে ইগনোর করে চলি, কিন্তু তারপরেও ও আমাকে বিরক্ত করে। আমাদের কলেজে কে তোমাকে ডিস্টার্ব করেছে? নাম কি ছেলেটার? ওর নাম রাকিব। কলেজে সবাই ওকে ভয় পায়। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে 3য় বর্ষে পড়ে। তোমার আমার সম্পর্কের কথা বলেছে ওকে, কিন্তু ও তোমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। যে কোনো মূল্যে আমাকে চায়। এখন আমি কি করব? আমার খুব ভয় করছে। রাকিবের নাম শুনেই যেন বুকটা কেঁপে উঠল। আমার বন্ধু রাকিব নয় তো? রাকিবই মনে হচ্ছে, কারণ আমাদের ডিপার্টমেন্টে রাকিব নামে ও ছাড়া আর কাউকে তো চিনি না। কি হলো? চুপ করে আছো কেন? তুমি চিন্তা করো না, বিকেল হয়ে গেছে, বাসায় যাও, আমি দেখছি ব্যাপারটা। কি ব্যাপার মিম, আজকে হঠাৎ রাতে ডাকলে যে? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, অনেক জরুরি। তোমাকে একটা কথা অনেক দিন ধরে বলবো বলবো করেও বলা হচ্ছে না। এমন কি কথা যে বলতে পারছো না? বলো, আমি শুনছি। জয় নামের এক ছেলে আমাকে সেই কলেজের প্রথম দিন থেকে বিরক্ত করে আসছে। সব সময় আমাকে ভয় দেখায়, তার সাথে প্রেম করতে বলে। কিছুদিন বন্ধ ছিল, এখন আবার শুরু করেছে। ওর জন্য আমি ঠিকমতো কলেজেও যেতে পারছি না। জয়? ওর নাম জয়। লাস্ট কিছুদিন ধরে অনেক বিরক্ত করছে। আমি তোমার আমার সম্পর্কের কথা বলেছি, কিন্তু ও তোমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। যে কোনো মূল্যে আমাকে পেতে চায়। এত বড় সাহস ওর? আমাকে মেরে ফেলতে চায়? মাথা গরম করো না, ঠান্ডা মাথায় ভাবো। আমি তোমাকে হারাতে চাই না। ঠান্ডা মাথায় ওর একটা ব্যবস্থা করো। তুমি এখন বাসায় যাও, আমি দেখছি ওর কি করা যায়। জয়, তুই কি আমাকে মেরে ফেলতে চাস? এই কথাটা আমাকে জিজ্ঞাসা করার আগে তুই আমাকে বল, তুই কি আমাকে মারতে চাচ্ছিস? মুখ সামলে কথা বল। আমার ভাবতেও লজ্জা হচ্ছে, তুই আমার বন্ধু হয়ে আমার প্রেমিকাকেই বিরক্ত করিস। তুইও মুখ সামলে কথা বল। তুই তো জানতি যে আমি প্রেম করি, তারপরেও কেন ওর পেছনে পড়লি? তোর কি একটু লজ্জা শরম নেই? সাবধানে কথা বল। তুই আমাকে এখনো চিনিস না। এই শহরে যখন ভিখারির মতো এসেছিলি, তখন আমিই তোকে আশ্রয় দিয়েছি। আর এখন আমার খেয়ে আমার পরে আমার বুকেই ছুরি ঢুকাতে চাস? রাকিব, হিসাব করে কথা বল। আমি মোটেও ভিখারি না। আর তুই একটা মেয়ের জন্য আমাকে মেরে ফেলার কথা ভাবলি কিভাবে? এই তোর বন্ধুত্ব? আমি না, বরং তুই একটা মেয়ের জন্য আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছিস। তুই কেমন বন্ধু, হ্যাঁ? দেখ, আমার মাথা গরম করিস না, আমার চোখের সামনে থেকে যা। তোর মতো ভিখারির কথায় আমি যাব না। যেতে হলে তুই যা, গায়ে হাত তোলার আগে কেটে পড়। তুই আমার গায়ে হাত তুলে আমি কি বসে বসে দেখব নাকি? এত বড় সাহস তোর, আমার সামনেই আমাকে মারার কথা বলছিস? জয়, এই জয়, কি হলো তোর? আরে আমি তো আসতে বাড়ি দিয়েছি, তোকে মারতে চাইনি বন্ধু। জয়, হায় হায়, এ আমি কি করলাম? এখন এখন কি করব আমি? হ্যালো, হ্যালো মিম। হ্যাঁ বলো, এত রাতে ফোন করেছো কেন? কি হয়েছে? লাঠি দিয়ে আসতে বাড়ি দিতে গিয়ে আমি তো জয়কে মেরে ফেলেছি। এখন কি করব? বাহ, দারুণ! এমন একটা খবর শোনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আজ আমি অনেক খুশি। আমি আমার ভাইয়ের প্রতিশোধ নিতে পেরেছি। মিম,
এসব কি বলছো তুমি? কিসের প্রতিশোধ? আর কে তোমার ভাই? আমার ভাই রিজুর কথা মনে আছে তোর? রিজু? ওই যে ওই যে র্যাগিংয়ের জন্য সুইসাইড করেছিল? আমার ভাই সুইসাইড করেনি, তোরা ওকে সুইসাইড করতে বাধ্য করেছিস। তোরা দুজনে মেরে ফেলেছিস আমার ভাইকে। কি বলছো এসব? আমি আমি মারবো কেন? আমি তো তোমার ভাইকে চিনিই না। আর ও তো অন্য ডিপার্টমেন্টে পড়তো। চুপ কর তুই, এখন আর ভালো শাস্তে আসিস না। পুলিশের কেস ফাইল থেকে আমি জেনেছি আমার ভাইয়ের র্যাগিংয়ের জন্য তুই আর জয় দায়ী। তুমি ভুল করছো মিম। রাকিব ভাইয়া হচ্ছে আমাদের কলেজের বড় ভাই। রাজনীতি করে, গুন্ডা টাইপের। সবাই ওনাকে ভয় পায়। আর জয় ছিল তার সহচর। আমি সেই রাকিব না। আর যে জয়কে আমি মেরে ফেলেছি ও সেই জয় না। আমি আর জয় কেউই তোমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী না। আমি তোদের দুই বন্ধুর সাথেই প্রেমে অভিনয় করে ফাঁসিয়েছি। একজনকে মেরে ফেলেছিস তুই, এখন পুলিশ এসে তোকে ফাঁসি দিবে। শেষ আমার প্রতিশোধ। আজকের পর থেকে আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না। স্যার, বিশ্বাস করেন, আমরা দুজন ওকে মারিনি। আমরা তো ওকে চিনিই না। কবর থেকে লাশ চুরি করা আমাদের পেশা। ওই দিন যাওয়ার সময় অনেক রাতে দেখি কেউ একজন একটা গাড়ি থেকে এই লাশটা ফেলে চলে যাচ্ছে শহরের দিকে। পরে আমরা দুজন ডক্টরের সাথে যোগাযোগ করলাম, তারপর এখানে নিয়ে আসি। এই লাশ থেকে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো রেখে বিক্রি করেন ডক্টর, আর আমাদের কিছু টাকা দিবেন বলেছিলেন, তাই আমরা নিয়ে এসেছি। কিন্তু এটা যে ওই ভ্যান গাড়িওয়ালার ছেলে সেটা এখন জানলাম। স্যার, আমাদের বিশ্বাস করুন, আমরা মারিনি ওকে। হ্যাঁ, চুপ কর। আগে সব কিছু তদন্ত করে দেখি, এরপর সত্য মিথ্যা বেরিয়ে আসবে। পুলিশ আসল খনিকে না পাওয়ার আগ পর্যন্ত ওদের দুজনকে বন্দি করে রাখল। 6 মাস পর রাকিব ধরা পড়ল পুলিশের হাতে। সব ঘটনা খুলে বলল। অবশেষে রাকিবের ফাঁসি হলো। সেই সাথে লাশ চুরি করা দুজন আর মৃত মানুষের শরীর নিয়ে ব্যবসা করা সেই ডাক্তারেরও 6 মাসের জেল হলো।